আসসালামু আলাইকুম। ইদানিং বেশ কয়েকটি ঘটনা রাজপথে আন্দোলিত হচ্ছে। তন্মধ্যে একটি আন্দোলনে একটি বিষয়ের সাথে আরেকটি বিষয় সম্পৃক্ত করা হয়েছে। অর্থাৎ আমি হকার উচ্ছেদের ঘটনার কথাটি বলছি। হকার উচ্ছেদের সাথে সোহানী সিফা আপুটি যেভাবে আন্দোলন করে যাচ্ছেন তাকে সম্পূর্ণভাবে সহমত পোষণ করেছি এবং তার সাথে একাত্মতা ঘোষণা করছি। তার এই আন্দোলনের সাথে আমি একজন শরীক। আমি সেইভাবে কয়েকটা কন্টেন্টও তৈরি করেছি। তো উনি এই ব্যাপারটার সাথে আর একটা বলতেছেন যে অটোরিকশা অটোরিকশা নিয়েও তিনি কথা উঠিয়েছেন যে হকার যেমনি উচ্ছেদ করতে হবে তেমনি ভাবে অটোরিকশা উচ্ছেদ করতে হবে, অটোরিকশা রাখা যাবে না। আজকে আমরা গণস্বাক্ষর নিচ্ছি হকার এবং অটোরিকশা হচ্ছে ঢাকায় একদম ব্যাঙের ছাতার মতো গজিয়েছে এবং হকারকে হচ্ছে আপনার সরকার ডাকতে কেটে রাস্তা দিয়ে দিয়েছে। সেটার বিরুদ্ধে আমি হচ্ছে এখানে গণস্বাক্ষর কর্মসূচি করছি। এই জন্য আমি বলেছি একটা ঘটনার সাথে একটা বিষয়ের সাথে আরেকটা বিষয়কে সম্পৃক্ত করা হয়েছে। হকার উচ্ছেদের সাথে অটোরিকশা সম্পৃক্ত করা হয়েছে, কিন্তু আসলে দুইটা এক বিষয় না, দুইটা সম্পূর্ণই ভিন্ন ভিন্ন বিষয়। এটাকে একটার সাথে আরেকটা সম্পৃক্ত করে এই আন্দোলনটা সঠিক বলে আমি মনে করি না। হকার উচ্ছেদ করা অবশ্যই জরুরি, এটার সাথে আমি পুরোপুরি একমত এবং একাত্মতা ঘোষণা করছি। কিন্তু অটোরিকশা উচ্ছেদের ব্যাপারে আমি সম্পূর্ণভাবে দ্বিমত পোষণ করছি। অটোরিকশা উঠানোটা বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, বাংলাদেশের পরিবেশগত দিক দিয়ে বিবেচনা করে, বাংলাদেশের সামাজিক ও আর্থিক খাতগুলো বিবেচনা করে এই অটোরিকশা উঠানোর যে আন্দোলন করা হচ্ছে বা বলা হচ্ছে, এটিকে আমি যৌক্তিক বলে মনে করি না। এটা সম্পূর্ণই অযৌক্তিক। কারণ আমাদের দেশে বেকারত্বের হার অনেক বেশি। সেখানে আমি এমনও দেখেছি অনার্স পাস ছেলেরা, মাস্টার্স পাস ছেলেরা, তারা এই অটোরিকশা চালিয়ে তাদের পড়াশোনার যোগান দিচ্ছে। পড়াশোনা তো চালিয়েই যাচ্ছে, উপরন্তু সাথে সাথে তাদের পরিবারকেও হেল্প করতেছে, অর্থাৎ তাদের পরিবারটাও চলতেছে। আবার এই অটোরিকশার মাধ্যমে অনেকে পড়ালেখা শেষ করেছে, এখন কি করবে, চাকরি পাচ্ছে না। এই যে বেকার একটা অবস্থা থাকে, সেই বেকার অবস্থায় কোনো কিছু একটা শিখবে বা কোনো কিছু করবে, সেই আর্থিক সক্ষমতাও তার মধ্যে নেই। যার ফলশ্রুতিতে সেই আর্থিক সক্ষমতা তৈরি করার জন্য এবং নিজেকে প্রিপেয়ার করার জন্য, নিজেকে একটা চাকরির উপযুক্ত করার জন্য, নিজেকে প্রস্তুত করার জন্য এই রিক্সার আশ্রয় নিচ্ছে। এমন এমন সব ছেলেদেরকে আমি এই রিক্সা চালাতে দেখেছি। যেমন আমি যখন ছোট ছিলাম তখন যারা রিক্সা চালাতেন, যখন এই ইঞ্জিন চালিত রিক্সা ছিল না, যারা পায়ে হেঁটে প্যাডেল চালিয়ে রিক্সা চালাতো, তাদেরকে আমি দেখেছি অমানবতর জীবনযাপন করতে। ছেঁড়া শার্ট, ছেঁড়া প্যান্ট, ঘর্মাক্ত দেহ, ঘর্মাক্ত জামা কাপড়, এমনকি সেই ঘর্মাক্ত শরীরের মধ্যে তাদের নুনাক্ত শরীরও দেখা যাচ্ছে, অর্থাৎ শরীর দিয়ে নুন বেয়ে বেয়ে পড়তেছে, লোনা পানি বেয়ে বেয়ে পড়তেছে এবং তাতে সাদা সাদা হয়ে গেছে। এমন দৃশ্য আমি বহু দেখেছি। খুবই স্নায়ুকাতর দৃশ্য, স্পর্শকাতর দৃশ্য, যা দেখলে মনকে ছুঁয়ে যায়। খুব খারাপ লাগতো তাদের জন্য। তো এমন অবস্থায় যখন রিক্সা চালাতো যারা ওই সময়টায়, তখন এই হতদরিদ্র লোক ছাড়া এবং বৃদ্ধ বা বয়স্ক লোক ছাড়া, কিংবা যারা উঠতি বয়সের লোকও
চালিয়েছে তাদের পরিপাটি অবস্থা কখনোই আমাদের চোখে পড়েনি, বা আমরা কেউ দেখেছি বলে আমার মনে হয় না যেরকম কেউ বলতে পারবেন। কিন্তু এখন যারা অটোরিকশা চালায় তাদের মধ্যে দেখবেন, একটু খেয়াল করে দেখবেন, খেয়াল করে দেখার দরকার নেই, অটোমেটিক্যালি আপনাদের চোখে পড়বে এমন এমন সব ছেলে আছে, এমন স্মার্ট ছেলে পেলে, এমন সুন্দর তাদের চেহারা, এবং কিছু কিছু নুরানি চেহারাও আছে যারা দাড়ি টাড়ি রেখে, মাথায় টুপি রেখে, পাগড়ি পরে, জুব্বা পরে এই রিক্সা চালাচ্ছে। ছাত্রদের সহিত ইয়ং টাইপের ছেলেপেলেরা, এমনকি এমনও দেখা গেছে যে 12, 13, 14, 15 বছর ছেলেরাও এই রিক্সা চালাচ্ছে। এই জন্য অবশ্য অনেকেই শিক্ষিত সমাজে ক্লেম করে থাকেন যে এদের কারণেই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে। এইসব কথার সাথে আমি সম্পূর্ণ দ্বিমত পোষণ করতেছি। অ্যাক্সিডেন্ট কোথায় না হয় ভাই, শুধুমাত্র রিক্সাওয়ালাকেই দোষ দেওয়া হয়, রিক্সার জন্য অ্যাক্সিডেন্ট হয়, কিংবা রিক্সাওয়ালার জ্যাম তৈরি করে। জ্যাম কি আর কেউ তৈরি করে না? আপনি একটু রাস্তায় নেমে দেখেন, বড় বড় গাড়িগুলো যখন রাস্তার মধ্যে এলোপাতাড়ি ফেলে রাখে, তারা রাস্তা দখল করে গাড়িগুলো থামিয়ে রাখে, পার্কিং করে রাখে, প্রাইভেট কারগুলো পার্কিং করে রাখে, এবং অন্যান্য দামি গাড়িগুলো যেভাবে তাদের যত্রতত্র ছড়িয়ে রাখে, এমনও দেখা গেছে যে তারা অ্যাক্সিডেন্ট করে সেখানে হয়তো 12 ভালো লোক ছিল, কিন্তু সেইগুলোকেও মেরে চলে গেছে, এমন উদাহরণও আছে এই যান্ত্রিক গাড়িগুলোতে। তাহলে আমরা শুধুমাত্রই ওই রিক্সাওয়ালাকেই কেন দোষ দেই, অটো রিক্সাকেই কেন দোষ দেই? এর কারণ শুধু একটাই, কারণ তারা দরিদ্র, তাদের ব্যাকআপ বলতে কিছু নাই, যার ফলশ্রুতিতে এরা দুর্বল হওয়াতে সবল যারা আছেন আমাদের দেশে, যারা এলিট পার্সন আছেন কিংবা মধ্যবর্তী লোকও আছেন, তারাও তাদেরকে বাগিয়ে বসে, কারণ তারা দুর্বল, একেবারেই দুর্বল, তাদের আর্থিক সক্ষমতা নেই, তাদের পকেট ভারী থাকে না, তারা সঠিকভাবে খেতে পারে না, তারা সঠিকভাবে চলতে পারে না। সেই কারণে তাদেরকে দাবিয়ে রাখে, তাদের উপরে কর্তৃত্ব দেখাতে চায়, আধিপত্যবাদ দেখাতে চায়, যার ফলশ্রুতিতে তারা অবহেলিত হয়ে থাকে। কিন্তু আসলে এরা অবহেলার পার্সন নয়। যদি একটু বিবেচনা করে দেখেন, এই রিক্সাগুলো আমাদের দৈনন্দিন কাজে ওতপ্রোতভাবে জড়িত। আপনি শুধু হয়তো বা বলবেন, অনেকেই বলবেন যে হ্যাঁ, এই রিক্সাগুলোকে রাজধানীর যে অলিগলিগুলো আছে সেই অলিগলিগুলোতে রিক্সার অনুমতি দেওয়া যেতে পারে, কিন্তু না, আমি বলবো শুধু সেখানেই না, মহাসড়কেও এই রিক্সার অনুমতি দেওয়া উচিত বলে আমি মনে করি। তাতে করে যেমনি কর্মসংস্থানের অভাব দূর হবে, তেমনি ভাবে আর্থিক খাত সচল থাকবে, এবং অনৈতিক কাজে এই সমস্ত ছেলেগুলো লিপ্ত হবে না। যেখানে এই ছেলেগুলোকে যদি আপনি উচ্ছেদ করেন বা রিক্সা চালাতে না দেন, তাতে করে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে। 1 নম্বর প্রবলেম, যেমন এই ছেলেগুলো অনৈতিক কাজে জড়িয়ে যেতে পারে, যখন তাদের কর্মসংস্থান থাকবে না তখন তারা ছিনতাই, রাহাজানি কিংবা মাদকাসক্ত অ্যাডিক্টেড হয়ে যেতে পারে। আর 2 নম্বর হচ্ছে, আমরা যারা সাধারণ বা অসাধারণ বলি কিংবা এলিট পার্সন বলি, যারাই আছেন না কেন, তারাও কিন্তু আমরা অনেক সমস্যার সম্মুখীন হব। যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য অলিগলিতে যেমন প্রয়োজন, তেমনি অলিগলি বাদ দিয়েও মহাসড়ক দিয়ে যাওয়ার প্রয়োজন হয়। ফর দ্যাট এক্সাম্পল, আমাদের মতন ব্যবসায়ী যারা সদরঘাট কিংবা নারায়ণগঞ্জ কিংবা নরসিংদী, টাঙ্গাইল, পাবনা, বিভিন্ন জায়গায় মার্কেটিং করতে যাই, মাল আনতে যাই, এই মাল নিয়ে আসার সময়, গাড়িতে করে আসার সময় দেখা গেল, যেমন এক্সাম্পল স্বরূপ আমি চকবাজারের কথা বলি, এখন চকবাজার থেকে এমন কিছু মার্কেট আছে, ফর দ্যাট এক্সাম্পল আমি একটা মার্কেটের নাম বলি, মোহাম্মদপুর কৃষি মার্কেট, কিংবা মোহাম্মদপুর সেকশনে যে মার্কেটটি আছে সেই মার্কেটটির কথা, কিংবা রায়ের বাজার। এখন সদরঘাট কিংবা চকবাজার থেকে কেউ মাল কিনে ওই মালটা নিয়ে গাড়িতে আসার কোনো উপায় নেই। হয়তো সে 20-30 হাজার টাকার মাল ক্রয় করেছে, কিংবা 40-50 হাজার টাকার মাল ক্রয় করেছে, কিংবা এমনও হতে পারে অনেকে 10-15 হাজার টাকার মালও ক্রয় করে থাকে। এখন এই মালটা নিয়ে এক রিক্সা ছাড়া অন্য কোনো বিকল্প পথ নেই যেটা দিয়ে তারা
আসতে পারে। যদি অন্য কোনো বিকল্প পথ দিয়ে আসতে যায় তাহলে তাদের ভাড়াটা দ্বিগুণ, ত্রিগুণ, চৌগুণও হয়ে থাকে, যেটা যে সে মাল ক্রয় করেছে ওই মালের সাথে সঙ্গতিপূর্ণ না। অর্থাৎ ওই মাল বিক্রি করে সে আর কখনোই লাভবান হতে পারবে না, কিংবা এই খরচের দরুন সে ভবিষ্যতে আর মাল আনতে যাবে না ওই পরিমাণ। এখন রিক্সায় করে আনার সুবিধাটা কি? ওই রিক্সায় করে আমরা যখন মালটা নিয়ে আসি তখন খরচটা কম পড়ে, যার ফলশ্রুতিতে রিক্সাওয়ালাও সে খুশি হয় ভাড়ায়। আর ওই ভাড়ায় যখন আমাদেরকে নিয়ে আসে তখন মালের কস্টিংটাও কমে আসে, যার ফলশ্রুতিতে তখন একজন ব্যবসায়ী মালটা বিক্রি করে লাভবান হতে পারে। যার ফলশ্রুতিতে ওই মালটা আনার জন্য তাকে ওই মহাসড়ক দিয়ে আসতে হয়। এখন এলিট শ্রেণীর লোকজন বা ওই বুদ্ধিজীবী টাইপের যারা আছেন তারা বলবেন যে মহাসড়ক দিয়ে চালালে তো যানজটের সৃষ্টি হয়। এই যানজট সৃষ্টি করার জন্য বা এই যানজটকে দূর করার জন্য পদক্ষেপ নিতে হবে সরকারের। এমন বহু আইডিয়া আছে, কিন্তু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না, যার ফলশ্রুতিতে আমাদের দেশে এই ধরনের বাস্তবতা বাস্তবতা দেখতে হয়। সরকার যদি চায় এই মহাসড়কগুলো বিরাট বড় বড়, অথচ এর দুপাশের বেশ কিছু অংশ অকেজো পড়ে থাকে, অথচ সেই অকেজো অংশগুলোতে যদি এক লাইনের একটা লাইন তৈরি করা হয় যেখান দিয়ে শুধুমাত্র উল্টা পথে গাড়ি চলবে, এই উল্টা পথে গাড়ি একটা ট্রাক পর্যন্ত যেতে পারে এমন রাস্তা যদি তৈরি করে দেয়, তাহলে সেখান দিয়ে যে কোনো ধরনের যানবাহন চলাচল করবে, হোক সেটা ট্রাক, প্রাইভেট কার কিংবা রিক্সা, যে কোনো গাড়ি। তাহলে দেখা যাবে এই রিক্সাগুলো ওই লেন বাদে অন্য কোনো লেনে আর যেতে পারবে না। তখন ওই লেন দিয়ে যখন যাবে তখন আর এই জ্যামের সৃষ্টি হবে না, এই জ্যাম থেকে মানুষ মুক্তি পাবে। কিন্তু সরকার সেই কাজ করতেছে না, যার ফলশ্রুতিতে জ্যাম সবসময় লেগেই থাকে। আর এই জ্যাম লাগার পেছনে শুধু অটোরিক্সাই দায়ী নয়, আমাদের যান্ত্রিক গাড়িগুলো, প্রাইভেট কারও দায়ী, তেমনি গণ যে গাড়িগুলো আছে অর্থাৎ বাস, ট্রাক ইত্যাদি আছে, বাস বিশেষ করে আছে, সেগুলো এর জন্য ব্যাপক অংশে দায়ী। তাই সরকারকে মনোযোগী হতে হবে এই জ্যাম জট দূর করার জন্য এবং কর্মসংস্থানের জন্য। এর থেকেই একটা উপায় তৈরি করতে হবে কিভাবে এদেরকে রেখে দেশকে এগিয়ে নেওয়া যায়। সবকিছু উচ্ছেদ করলে তো চলবে না। হ্যাঁ, এটা করতে পারেন, যেমন গুলশান, বনানী বা নিকেতনে আপনি যদি লক্ষ্য করেন, কিংবা আর্মির ক্যান্টনমেন্টে যদি লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেখানে কিন্তু রিক্সা আছে, রিক্সা চলাচল করতেছে এবং তার একটা শৃঙ্খলার মাধ্যমে চলাচল করতেছে। কিন্তু এই শৃঙ্খলাটা আমাদের মহাসড়কে নাই। কেন নাই? কারণ দেখা গেছে দরকার একটা এলাকায় 1000 রিক্সা, সেখানে চলতেছে 2000 রিক্সা, তাহলে এই সমস্যা তো হবেই। যার ফলশ্রুতিতে রিক্সা যা আছে সেইটাকে পরিকল্পিতভাবে নগরায়ন করতে হবে, নগরে চলার অনুমতি দিতে হবে এবং পরিকল্পিতভাবে সেটাকে অনুমতি দিতে হবে, যার ফলশ্রুতিতে তখন আর এই যানজট সৃষ্টি হবে না। তাই আমি আবারও বলবো, আবার সেই আপুটিকেও বলবো যে আপনি হকার উচ্ছেদের যে আন্দোলন করতেছেন, আমি আপনার সাথে আবারও একাত্মতা ঘোষণা করতেছি, তবে অটোরিকশা উচ্ছেদের যে আন্দোলন করতেছেন এ থেকে আপনি পিছিয়ে চলে আসেন। এই আন্দোলনটি আসলে সঠিক নয়, এটা যৌক্তিক নয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।